হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো সন্ধ্যেবেলা দেখো একটু সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। দেবার পর একটু হাতে একটু মেহেন্দি করেছিলাম আর কি। যেহেতু বিয়েবাড়ি চলছে, মেহেন্দিটা অনেকটা উঠেও গেছিলো, কাজকর্ম করা হয় তো সাংসারিক মানুষ আর কি। তো আবার একটু মেহেন্দি করেছিলাম। আর এখানে আমার মেয়ে তো দেখি রেডি হতে আরম্ভ করে দিয়েছে। তো আমি আজকে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, তোমরা যাও, আমি যাব না। মানে মানসিকভাবে আমি একটু আজকে বিধ্বস্ত আছি আর কি। যাই হোক, আমার হাজব্যান্ড বলল, না চলো। আমার ঠিক ভালো লাগছিল না আজকে যেতে, কেন জানি না, শরীরটা একটু খারাপ লাগছিল, মাথাটায় পেন হচ্ছিল। তো ভাবলাম ঠিক আছে, ছোট্ট তো জীবন, আজ আছি কাল নেই। তো কোনো কিছু জিনিস বেশি ভেবে লাভ নেই। বেশি ভাবলে আমার মনে হয় শরীর খারাপ হবে, মেন্টালি একটু প্রবলেম হবে। আর তো আমি কিন্তু একটু ক্রেজি টাইপেরই, বলে রাখি। হট করে মন খারাপ বা হট করে মন ভালো হয়ে যাওয়া, এগুলো কিন্তু আমার মধ্যে হয়েই থাকে। এক ধরনের অ্যাংজাইটি, এটা আমার মধ্যে আছে। তো যাই হোক, দেখো মেকআপে ফিরে যাই। মেকআপ করছিলাম, আমি একটু কনসিলার দিচ্ছিলাম। দেওয়ার পর ব্লেন্ডারটা দিয়ে একটু ভালো করে এটাকে ব্লেন্ড করছিলাম। তো এটা ছিল অরিফ্লেমের কম্প্যাক্ট। তো ওটা দিয়ে একটু মুখটা ফ্রেশ করে নিলাম। তো তারপর ছিল আমার হাতে, যেটা দেখবে ওটা হচ্ছে আমার মেয়ের আইশ্যাডো বক্স। তো আমি কিন্তু ওটা নিয়ে একটু টানাটানি করি। আমারটা না হাত থেকে পড়ে একবার কাঁচটা একটু ভেঙে গেছে। তো ওটা আমি রেখে দিয়েছি, ওটা ইউজ করি না, খুব কম ইউজ করি। আর তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো আয়নায় যখন দেখছিলাম, মনে হচ্ছিলো কোথাও একটা কার্টুন টাইপের দেখতে লাগছে। হোয়াইট কালারের গোলাপগুলো না, মনে হচ্ছে যেন বেশিই দেওয়া হয়েছে। তো ওটা কিন্তু গাড়িতে বসে একটু খুলে নিয়েছিলাম। তো দেখো আমার সাজ মোটামুটি কমপ্লিট। তো আমার কিন্তু আজকে একটু ইচ্ছা ছিল কনেযাত্রীর সাথে যাওয়ার আর কি, ওদের ভ্যান করেছিল। তো সম্পদ বলল, না আমরা যাবো, খাবো, চলে আসবো, আমার কাল অফিস যেতে হবে। তো আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য আমার কিন্তু ছবিও খুব একটা ভালোভাবে তোলা হয়নি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি পালুদার মারুতিতে করেই কিন্তু আমরা যাই এখন, যেখানেই যাই। যেহেতু আমার হাজব্যান্ড বাইক চালাতে পারে না, যার জন্য এদিকের বাদবাকি একটু আদার্স পয়সাটা একটু বেশিই খরচ হয়। বাইক থাকলে হয়তো এই পয়সাটা হয়তো যেত না। তো যাই হোক, আমি ছিলাম, আমার দেওর ছিল, আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড, এই কয়েকজন মিলেই গেছিলাম। তো আজকের মেকআপটা একটু কেমন হয়েছে জানিও। সবাই তো বলছিলো নাকি পার্লারে, আমি বললাম না, আমি পার্লারে না, আমি ঘরেতেই মেকআপ করতে পারি আর কি। তো এটা ছিল জ্যোতি কাকার দোকান। জ্যোতি কাকার দোকানে একটু আমারই একটা ভাসুরপোকে খোঁজা হচ্ছিলো, ওকে যেতে বলা হয়েছিল, ও বলেছিল যাবে না। তো সবুজ বলছিল, সবুজ আমার দেওর বলছে তো রূপকে একটু তুলে নিয়ে যাই। যাই হোক, ও যায়নি আর, ওকে দেখতেও পাওয়া যায়নি। তো দেখো ফাইনালি বলতে বলতে মোটামুটি আমি এসে গেছি আমরা। তো এই যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু লজ, মুথুরাঙ্গার সবথেকে বিখ্যাত লজ। আর তো মুথুরাঙ্গা জায়গাটায় খুব একটা না আমার আসতে ভালো লাগে না, সেটা একটা আলাদা কারণ আছে। সে যাই হোক, তো বিয়েবাড়ি যখন আসতেই হবে, তো এসেই দেখতে পেলাম এখানে আমাদের গণেশজিকে। তো গণেশজিকে একটু প্রণাম করলাম। তো মাও এসেছিলো। তো পিছনে মঞ্জু মাসিমণি বা সমস্ত মাসিমণিরা ছিল আর কি। আমরা ধীরে ধীরে একটু ওপরের দিকে যাচ্ছি। তো ওপরে যেয়ে দেখলাম বেশ ভালো ভিড়, কারণ ওপরে তো সবাই আছে, সব গেস্টরা আসছে, সবাই বসে আছে, সেলফি তুলছে। তো প্রথমেই দেখলাম অনু দেখলাম বসে আছে। অনুকে আজকেও খুব সুন্দর লাগছে। আর মাসিমণি, ওটা হচ্ছে অনুর মা ছিল। আর এখানে ছিল অঞ্জু মাসিমণি, এটা অমিত দা, এটা দিদিভাই। সবাইকেই খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমি মাসিমণিদের সাথে একটু সেলফিও তুলেছিলাম বা ছবি ভিডিও করেছিলাম। তারপর গেলাম আমাদের রাজরানীর কাছে। আমাদের রাজরানীকে তো আজকে দারুণ দেখতে লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর আমার জামাই তো খুবই মিষ্টি, আর কি বলবো, কোনো বলার কথা নেই, এতটাই বিহেভ ভালো যে কি বলবো, খুবই ভালো। তো ওর মাকেও কিন্তু খুব সুন্দর দেখতে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো যাই হোক, দেখো আমরা ছবি টবি তুললাম। তারপর এই যে ইনি হলেন ওনার মা আর কি, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এখানে অনুর হাজব্যান্ড, এটা ও কিন্তু ভালো একটা জব করে। তো সবাই এক এক করে আসছিল এখানে। তো আমি দেখলাম একটু পকোড়া এনেছে আমার শাশুড়ি, আমার চিকেন পকোড়া। তো আমি সেটাই একটু খাচ্ছিলাম। আজকে অবশ্য খিদেটাও খুব একটা থাকেনি, কারণ বিকালের পর থেকে একটু মাথাটায় পেন হয়েছিল, কিছু ফালতু কারণবশত চিন্তা বা টেনশন করে। তো মাথাটাই খুবই পেন হচ্ছিলো আমার, না একটু বেশি টেনশন করলেই না মাথায় যন্ত্রণা হয়,
বা কেমন যেন নিজেকে পাগল পাগল লাগে। তাই আমি না কোনো কিছু নিয়ে টেনশন করি না। আমার মনে হয় আমি যদি টেনশন করি আমিও হয়তো পাগল হয়ে যাব। কোনো কিছু ব্যাপার, ছোট কোনো ব্যাপার নিয়ে আমার ভীষণ বড় বড় টেনশন হয়। এগুলো একটা অ্যাংজাইটি। কিন্তু আমি ওটা থেকে বেরিয়ে আসতে পেরেছি বা পারি, এটাই মানে ভগবানের নাম বা তার উপদেশগুলো অনুসরণ করি। সেই মুহূর্তে মেডিটেশন করার চেষ্টা করি, যাতে সেই ব্যাপারগুলো আমার মাথার মধ্য থেকে উবে যায়। তো সেগুলোই করার চেষ্টা করি। না হলে কিন্তু আমি ভীষণই টেনশন করি কোনো জিনিসকে নিয়ে, কোনো একটু কিছু নিয়ে, মানে কোনো একটা ছোটো কথা নিয়ে তো বেশি। আর এটা ছিল দেখো আমাদের জামাই, মানে আমার মাসির শাশুড়ির জামাই আর কি, খুব ভালো লাগছিলো। আর এটা আমাদের মাসিমণি, আর এটাও ছিল আমাদের ক্যাটরিনা ক্যাফ মাসিমণি, মানে যে ফর্সাটা, আমি তো ক্যাটরিনা ক্যাফ বলে ডাকছিলাম এই মাসিমণিকে। মাসিমণি মেসোমশাই ভীষণ ভালো, আর এই মেসোমশাইটাও কিন্তু ভালো। এনার বাড়ি কিন্তু মুথুডাঙ্গাতেই। দেখো সবাই আসছিলো, সবাই ছবি তুলছে। এই জন্য একটা ননদ, ও বলছিল আমার সাথে একটু সেলফি তুলবে বা ওখানে যেয়ে ছবি তুলবে, তো সেটাই তুলছিলাম। তো দেখো যেটা বলছিলাম যে একটুখানি কোনো ছোটো ব্যাপার নিয়ে ভীষণ বড় টেনশন করা, সেটা আমার কিন্তু মানে আগে ছিল না, বাট সংসার করার পর এসে গেছে। কেন জানি না, এটা হয়তো বংশগত কোনো হতে পারে। কারণ আমার মা কিন্তু টেনশন করেই, আমার মায়ের একটা মেন্টালি একটা প্রবলেম দেখা গেছিলো বা আছে, সেটার জন্য ওষুধ খেতে হয়। তো আমি ওই জন্যেই নিজেকে আমি একটু ওইটা থেকে, মানে টেনশন থেকে দূরে রাখার চেষ্টা করি। বা আমার মনে হয় যেটা আমার কাছে আছে আছে, যেটা নেই নেই, ভগবানের উপদেশগুলো অনুসরণ করতে মানে করার চেষ্টা করি। যেটা নেই নেই, ভগবান আমার যে কপালে যেটা লিখে রেখেছে, আমার মনে হয় সেটা আমি করলেও পাবো, না করলেও পাবো। যেটা আমার জন্য, মানে যেটুকু আছে আমার জন্য, আমার কিন্তু সেটুকুই হবে। বাট আমি এর বেশি চেষ্টা করলে কিন্তু কোনো কিছুই পাবো না। তো যাই হোক, টেনশনগুলো এইভাবেই আমি সরিয়ে রাখার চেষ্টা করি। যেই রক্ষক সেই হয়তো ভক্ষক, মানে যে জন্ম দিয়েছে সেই হয়তো আমার সমস্ত কিছু লাইফে কী হবে সেই ঠিক করে রেখেছে। তো আমি টেনশন করি না। অনেকেই অনেক কিছু বলে আমায় যে এত ফালতু পয়সা খরচ কেন করিস, এই করিস কেন। আমি এটা সেই মুহূর্তে শুনি, তারপর উড়িয়ে দিই। কারণ তাদের কথা শুনে চললে, হ্যাঁ তারা হয়তো ভালোর জন্যই বলে কিছু, না আমি ভাবি ওই দিকটা আমি যে টেনশন করি, হ্যাঁ তারা যখন বলছে আমার ভালোর জন্যই বলছে, তো সেটাও কিন্তু পরবর্তীকালে আমার মাথার ওপর এফেক্ট করে। যে মনে হয় হ্যাঁ তাই তো সবারই আছে, আমার কেন নেই। বাট আমি এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, মানে আমার কাছে যেটুকু আছে সেটুকুই থাক, বাদ বাকি আমি কারো কথা শুনতে চাই না। কারণ আমার কপালে যেটুকু আছে সেটুকু আমার হবেই, বা আমার মেয়ে যেটা এনেছে কপালের মধ্যে লিখে, সেটা কিন্তু ওর হবেই। আমি হাজার চেষ্টা করলেও পারবো না। তো দেখো তারপরে আমি এখানে একটু মকটেলের কাছে এসেছিলাম, আমার মেয়ে খাবে বলছিল এখানে। তো অনেকক্ষণ ধরে বায়না করছিল, তো আমি ওপরে একটু দাঁড়িয়েছিলাম ছবি টবি তোলার জন্য। আমার হাজব্যান্ডকে তো দেখতেই পেলাম না, ওর সাথে একটা ছবিও ভালো করে তোলা হয়নি। তো আমার মেয়ের জন্যই আমি নিচ হয়ে এলাম, আর ওর কথা ভেবেই কিন্তু আমি আজকে এলাম। বাট আমার শরীরটাও আজকে খুব একটা ভালো ছিল না, আসতাম না, বললাম না মাথায় খুব পেন হচ্ছিল। তো ও বেচারি একটু বিয়েবাড়িতে যে একটু মকটেল খায় না কিছুই, মকটেল পান পাকোড়া এগুলো খেতে খুব ভালোবাসে, আইসক্রিম, তো ওর জন্যই এলাম আর কি। তো দেখো এই ন্যাপকিনটা আমি আমার মেয়ের জন্য নিলাম, বললো মা এটা দাও, একটু ভয় পাচ্ছিল। আমার মেয়ে একটু ভীতুই আছে অবশ্য। তো আমি ওকে বলি দেখ ভীতু হলে হবে না, সবার মতো মানে এক্সপার্ট হতে হবে। মানে আমি তো এক বোকা মানুষ, তোকে অন্তত একটু চালাক চতুর হতে হবে। তো যাই হোক, তারপর দেখো আবার ওপরে এসেছিলাম, ওপরে এসে দেখলাম সবাই সেলফি তুলছে, ছবি তুলছে। আর এটা ছিল আমারই এক, মানে একটা মাসিমণি হয় তার ছেলে। তো ওর কিন্তু বয়সটা খুবই কম, বাট ওটাকে দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে, তো ওর সাথে একটা ছবি তুলেছিলাম। তো তারপর দেখো এখানে আবারও ছবি তুলছিলাম ওদেরকে কিন্তু আজকে দেখতে খুব ভালো লাগছিলো। আর এখানে মাসিমণিদের সাথে কিন্তু আমি একটু ছবি তুলছিলাম বা তুলে দিচ্ছিলাম, আমার হাজব্যান্ডই তুলে দিচ্ছিলো। বাট আমার হাজব্যান্ডের সাথে কিন্তু আমার আজকে একটা ছবিও তোলা হয়নি। ও কিন্তু প্রথম থেকে এসে বলছে যাবো, খাবো, চলে আসবো। আমি বললাম দেখো খাবো চলে আসবো এইভাবে হয়, একটু ছবি তুলবে, ও সব আবার খুব একটা পছন্দ করে না। আমি পছন্দ করি, আমার কিন্তু মাথায় যন্ত্রণা নিয়েও কিন্তু আমি হাসছি বা ঘুরে বেড়াচ্ছি বা খাচ্ছি, খাবার ঠিক সেইভাবে রুচি ছিল না, বাট এসেছি যখন একটু আধটু খাই, তো তার জন্যই খাচ্ছিলাম আর কি। তো এবার একটু নিচে এসেছিলাম, খাবার লাইনটা দেখো, মানে লাইন বলতে সেইভাবে লাইন ছিল না, তারই মধ্যে ভিড় ছিল আর কি। এটা ছিল আমাদের দিদার বোন। তো দেখো আমরা মোটামুটি জায়গা পেয়ে গেছি, এবার একটু বসে গেছি খাবারের টেবিলের মধ্যে। তো পাশেই সবাইও বসেছে, মাকে বললাম ওইখানে বসতো, মা জায়গা পেল না, তারপর একটু পাশের দিকেই বসেছিল আর কি।
তো এই যে পাশে দুটো সামনে ভাই দেখছি, ওদেরকে আমি চিনি না, বাট ওদেরকে দিয়ে একটু আমার ক্যামেরাটা করার চেষ্টা করেছি, মানে আমাকে দেখানোর, নাহলে তো আমাকে সেইভাবে দেখতে পাবো না। আর হ্যাঁ, আমি যে গলায় হার দুটো করেছি ওগুলো কিন্তু গোল্ড না, হ্যাঁ ওগুলো সিটি গোল্ড। অনেকেই হয়তো দেখে হয়তো ভাবতে পারো গোল্ড, আমি বলেই দিলাম ওটা গোল্ড না, সিটি গোল্ড। আর তারপর দেখো ওরা এটাই মানে এটা কী এমন কাগজটা পেতে দিয়েছিল, আর আমি জলের বোতলগুলো দিয়েছিলাম। আমি জলের বোতল প্রথমেই দেখবে সমস্ত ব্লগে আমি জলের বোতলগুলো প্রথমে আগে মানে কেটে নিয়ে আগে, জলটা খেতে সুবিধা হয় আর কি। তো জলের বোতলটা কেটে নিয়েছিলাম, আমার মেয়েরটাও কেটে দিয়েছিলাম। তো তারপর দেখো খুব ভালো ব্যবস্থা ছিল এখানে, মানে একটা কাঁচের প্লেট ছিল আর কি, তাও কাগজের মধ্যে ভরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই ভালো একটা মানে ডিসিপ্লিন। তো দেখো ওটা মুছে নিলাম ভালো করে, আমার মেয়ে বলে ওটা মুছে না, তো তার জন্যই মুছে নিয়েছিলাম। আর এটা ছিল ফিশ ফ্রাইটা খুব ভালো খেতে ছিল, আর আমি স্যালাড খেতে খুব ভালোবাসি, তো স্যালাডটা খাচ্ছিলাম, ফিশ ফ্রাইটাও খাচ্ছিলাম, খুবই ভালো হয়েছিল আর কি। তো তারপর সসটা এসেছে, সসটা দিয়েই খাচ্ছিলাম। তো এই সময় যখন খাচ্ছি, তো একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি চলো। তো যেহেতু জায়গাটা মথুরাঙা, তো আমি বলেছিলাম আমার মথুরাঙা জায়গাটা খুব একটা ভালো লাগে না। তো আস্তে না আস্তেই আমাকে একটা খারাপ সিচুয়েশনের মুখোমুখি পড়তে হয়েছিল আর কি। সেই সিচুয়েশানটা হলো তেমন কিছু না, প্রাক্তনের হয়তো মুখোমুখি হতে হয়েছিল, বাট আমি সেটাকে ইগনোর করে গেছি, কারণ আমার মনের মধ্যে এখন মহাদেব ছাড়া আর কিছুই নেই। তার প্রতি কেন এত টান জানি না, মানে আমি আগে যেগুলো এতটাই ইমোশনাল ছিলাম যে কেউ কিছুটা জোরে কথা বললেও কেঁদে ফেলতাম, এখনও সেটা একটু আধটু আমার মধ্যে রয়ে গেছে। মানে কি বলবো, যে সামান্য একটু ইয়ার্কি হয়তো মাঝের মধ্যে, সেটাও আমার মানে আগে বুঝতাম না, সেটার জন্য কেঁদে ফেলতাম। তো এখন তো অনেকটাই রিকভারি করে গেছি এটা থেকে, তো হালকা একটু রয়ে গেছে। তো সেটা কেউ মানে যেমন আমার হাজব্যান্ড যদি আমার একটু জোরে কথা বলে, সেটা কিন্তু আমার কিছু মনে হয় না, বাট আমার মা কিংবা বাবা কিংবা আরও যারা আছে জ্ঞাতি বা আত্মীয়, তারা যদি একটু আলাদাভাবে কথা বলে না, আমার খুব কান্না পায়। এটা কেন হয় জানি না, এটা প্রথম থেকেই হয়, কিন্তু এখন একটু কমে গেছে, আগে বেশিই ছিল। যাই হোক, এই ধরনের পাগলামোগুলো আমার মধ্যে আছেই। তো যাই হোক, সেটাই বলছিলাম আর কি। আর সত্যি কথা বলতে কি, আমার একটা জিনিস মনে হয়, গরিব ঘরে সুন্দর মেয়ে হয়ে জন্মানোটা কিন্তু একটা অভিশাপের কারণ হতে পারে। তো সেটাই আর কি। তো যাই হোক, মাংস, চিকেন বা মাটন এগুলো দিয়েছিল, আর আমি কিন্তু এগুলো খুব ভালোভাবে খাচ্ছিলাম। আর আমার হাজব্যান্ড কী করেছিল, পার্সেল একটা নিয়ে এসেছিলো, তো আমি জানতামই না। ও যখন পার্সেলটা নিয়ে এসেছে, আমি বললাম তুমি পার্সেলটা কেন নিয়েছো? তো ও বললো তোমার জন্য। আমি বললাম আমি তো খাবো, কখনোই বলি না। আর হয়েছে কি, আমি এইসব খাবার না বাড়ি নিয়ে যেতে খুব একটা পছন্দও করি না, কারণ আমাদের বাড়িতে একটু নিয়ম আচার কানুন আছেই। তো আমার শাশুড়ি মা এখন নেই, না থাকলেও না আমি একটু শাশুড়ি মার মতনই হয়ে গেছি। এইসব বাড়ি নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন আমার ঠিক ভালো লাগে না। আমার মনে হয় এখানে যেটা খেয়ে যাচ্ছে ঠিক আছে, এরপর পার্সেলটা না নিয়ে আসাই ভালো। যাই হোক, ও যখন নিয়েছিল ওটা, আমি আমার দেওরের জন্য রেখে দিয়েছিলাম। ও যেহেতু খেতে খুব ভালোবাসে, ওকেই দিয়েছিলাম। একটু রাইস আর মাটন না নেওয়া হয়েছিল, তো সেটা কিন্তু আমি ওর জন্যই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এবারে আরও একটা কথা বলি, আমি কিন্তু ভগবানের উপদেশ বা আদেশগুলো অনুসরণ করার চেষ্টা করি, কারণ আমার মনে হয় আমি যদি কোনো আমার লাইফে ভুল করি, বা ভুল তো মানুষ মাত্রই হতে পারে, তখন আমার মনে হয় সেটা ক্ষমা চেয়ে নেওয়াটাও মানে দরকার। তো আমি সেটাও করার চেষ্টা করি, ভুল জিনিসগুলো ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করি। আমার যেটা ভুল হচ্ছে সেটা যদি ধরিয়েও কেউ দেয়, সেটাকেও আমার মনে হয় সেটা আমার হয়তো ভালোর জন্যই বলে। তো লোভ, হিংসা এগুলো আমি ত্যাগ করার চেষ্টা করি বা করেছি। লোভ বলতে সেইভাবে লোভ কিছু না, খাওয়া দাওয়া তেমন কিছু না, কারণ আমার শারীরিক অনেক ধরনের প্রবলেম আছে, এইসব জিনিস আমার সেইভাবে খাওয়া চলে না, আমি খুব অল্পই খাই। তোমরা হয়তো আমার ডেলি ভ্লগে দেখবে, হয়তো সবজির ঝোল বা সাদামাটা রান্না করি, সেগুলোই আমি একটু বেশি খাই। তা এগুলোর প্রতি সেইভাবে কোনো লোভ তেমন নেই, এগুলো খেলেও আমার খুব ভয় লাগে যে শরীরটা ভালো থাকবে, অ্যাসিডিটির প্রবলেম হলে বা আদার্স কোনো কিছু প্রবলেম হবে না। তো খুবই কম খাই বলা যায়, খুবই কম খাই। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খেতে বলে, কিন্তু আমি ওর কথা শুনি না, আমি তো জানি আমার শরীরটা কোনটা কিছু সহ্য হবে। তো যাই হোক, একটু আধটু সেটা কিছু না, সেটা হয়েই থাকে। তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুমি মহাদেব ভক্ত, তাহলে এখানে লোভগুলো ত্যাগ করো। আর আমি বলি কী ধরনের লোভের কথা তুমি বলছো? তো তখন বললো মহাদেব তো গলায় সাপ জড়িয়ে থাকে, তো
তো গলায় রুদ্রাক্ষের মালা পরে থাকে, তো তুমি সেটা করো। আমি বললাম আমি কি তাহলে গলাতে কি সাপই জড়িয়ে রাখবো? তো ও বললো না, সেটার কথা বলছি না। তারপর ভাবলাম ও বলতে চাইছে কোনো গোল্ড গয়না। তো ওকে আমি বললাম দেখো, এমন কোনো দিন আসেনি যে তোমায় আমি বলেছি আমাকে এই গোল্ডটা বা এই গহনাটা আমাকে করে দিতেই হবে। আমি কিন্তু কোনো দিনই বলিনি তোমায়। তুমি যেটুকু দিয়েছো সেটুকুই আমার কাছে অনেক। আসলে স্বামীর যেটাই ইনকাম করে আনুক না কেন, কিন্তু আমার মনে হয় সেটা সব মেয়েদের কাছেই অনেকটা অনেকটা। হয়তো আমি আমার হাজব্যান্ডকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, কিন্তু আমি জানি ও কিভাবে বড় হয়েছে, বা আমার কাকিমাদের থেকে শুনেছি ও কতটা কষ্ট বা অনেকটা স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়েছে। তাই আমিও চেষ্টা করি, রাগের মাথায় কিছু বললো সেটাকে পরে ক্ষমা চেয়ে নিই আর কি। তো সেটাই আর কি। তো আমার হাজব্যান্ড তো এতটাই ভালো যে সে মানে ওইসব বলে যে ওটা বলেছো ঠিক আছে, তুমি রাগের মাথায় বলেছো। আমার মনে হয় এতটা সাদামাটা বা এতটা ভালো হওয়াটাও ঠিক নয়। এতটা ভালো হলে আবার অনেকে কিন্তু ঠকিয়ে মানে বলে না গালে চড় মেরে তুড়ি দিয়ে উড়িয়ে দেবে আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই সহজ সরল সাদা মাঠা মানুষ। আমি ওকে বারণ করি এতটা সহজ সরল হয়েও না, সৎ হও বাট চালাক হওয়ার চেষ্টা করো। সৎ হয়ে বোকা হয়ে লাভ নেই, চালাকটা হও, তবে সব কিছুটা বুঝবে। কারণ আজকাল যে সমস্ত যুগ সেখানে কিন্তু চালাক হওয়াটা আমার মনে হয় জরুরি। সৎ থাকো ঠিক আছে, সৎ মানে একটা নিজের কর্মফলটাকে ঠিক করে রাখা, কর্মটাকে ঠিক করে রাখা। কারণ মানুষ যখন শেষ শেষ যায় কিন্তু কর্মফল বা কর্মটা, আর আদার্স কিছু নিয়ে যায় না। যাই হোক, আমি কিন্তু এগুলো গীতার মধ্যেই পড়েছি, বা শ্রীরামকৃষ্ণদের যেসব বাণীগুলো আছে সেগুলোর মধ্যেও পড়েছি যে নিজের কাজ করো, সংসার করো ঠিক আছে, কিন্তু ভগবানের উপদেশগুলো মেনে নেওয়ার চেষ্টা করো। বা ভগবানকে ডেকে ভগবানকে ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। যদি আমি ভাবি মনুষ্য জন্ম গ্রহণ করেছি, আনন্দ হুল্লোড় ফুর্তি করে আমি কাটিয়ে দেবো, সেটা কিন্তু কখনোই না। অবশ্যই আনন্দ করার অধিকার আছে, অবশ্যই মজা করার অধিকার আছে সব কিছু, কিন্তু সেটা মানে লিমিটের বাইরে না। বা ভগবানকে ডেকে বা তাকে ভুলে গেলে হয়তো হয় না। আমার মনে হয় সেই একমাত্র রাস্তা, যে অনেক হয়তো কষ্টের পরেই মনুষ্য জন্ম। তোমরা নিশ্চয়ই দেখেছো 40 লক্ষ জন্মের বা 40 কোটি জন্মের পরে মনুষ্য জন্ম মানুষ পায়। তাই এই যে জীবনটা পেয়েছো সেটার কিন্তু আমার মনে হয় কর্মটাকে ত্যাগ করে রাখো, কর্মটাকে ঠিক করে রাখো। তবেই আমার মনে হয় পরবর্তী জীবনে একটা ভালো হয়তো সুস্থ জীবন বা সুস্থ শরীর তুমি লাভ করতে পারবে, বা সুস্থ জীবন। যদিও ফলের আশা কোনো কিছুতে না করাই ভালো, তবুও বলে বলে রাখি, বা গীতায় যেটা বলা আছে। তো আমি তো বলেছি আমি একটু একা থাকতে ভালোবাসি। তো যার জন্য আমার মাথার মধ্যে না অনেক কিছু ঘোরে, বা অনেক কিছু আমি ভাবি, যেগুলো দেখি সেগুলো আমার এক একটা জিনিস সেগুলো খুব খারাপ লাগে। আর মেডিটেশান করি, ভগবানের নাম করি, সেগুলো মাথার মধ্যে থেকে বেরিয়ে যায় সেগুলো করলে। আমি কিন্তু এগুলো করে অনেক উপকার লাভ করেছি। আমার যারা যারা ভিডিও দেখছো বা ভিডিও দেখো তোমরাও কিন্তু আমি অবশ্যই বলবো মেডিটেশনটা ঘরে করো। কারণ মেডিটেশন করলে অনেক মানসিক দিক থেকে শান্তি পাওয়া যায়, ব্রেনটা অনেকটা শান্ত থাকে, নিজের মানে মস্তিষ্ক অনেক ঠান্ডা থাকে, নিজের মেন্টাল সাইডটা আর কি খুবই ভালো থাকে বা সুস্থ থাকে আর কি। মানে আদার্স কোনো কিছু নেগেটিভ চিন্তাভাবনা আসে না, যেটা আমি বেশ কয়েকদিন হলো মেডিটেশনটা করছি। আর যাই হোক, মেডিটেশন করাটা খুবই ভালো। তো এরপর আর কি বলবো, বিয়ে বাড়ি তো শেষ, তো সামনেই মেয়ের পরীক্ষা, তার জন্য তো রেডি হতেই হবে, মাত্র কটা দিন বাকি। তো সামনেই আমার কিন্তু মাথার ওপর অনেক দায়িত্ব থাকে। তার আমার মার যে ড্রপ আনা বা মার 6 মাস ছাড়া ছাড়া যে চেক আপ ব্যারাকপুরে, সেটাও কিন্তু আছে বেশ কয়েকদিন পরেই। মাকে ব্যারাকপুরে নিয়ে যেতে হবে। অবশ্য শাশুড়ি মা নেই, সেটাই একটু টেনশন হচ্ছে। শাশুড়ি মা না থাকলে মেয়েটাকে কার কাছে রেখে যাবো? বাড়িতে সবাই আছে অবশ্য, জেঠিমা কাকিমা সবাইকে বলে সবাই দেখে। আমার মেয়ের কোনো অভাব হয় না, ওকে সবাই খুব ভালোবাসে। কিন্তু ভাবছিলাম যে তবুও তো শাশুড়ি মা থাকলে একটা সবাই ভালোভাবেই দেখে, কিন্তু শাশুড়ি মা থাকলে মানে ওকে মানে কী খাবে না খাবে, মানে কোথায় কী যে ডাকতে যায়, কিন্তু বড় মারাও করে সেটা না, তবুও মানে একটা বলে না, তবুও নিজের মা একটা আলাদা। সে যাই হোক, সেটাই ভেবেছি বড় মা কিংবা কাকিমা দুজনের মধ্যে যে কোনো একজন কারো কাছে রেখে যাব আর কি। তো সামনে আরও যাব তারকেশ্বর, তারকেশ্বর যাবারও ইচ্ছা আছে। তো 2 মাস হয়ে গেছে, বেশ 2 মাসের বেশি হয়ে গেছে তারকেশ্বর যাওয়া হয়নি। কারণ আমি বছরে কয়েকবারই তারকেশ্বর যাই, কারণ বাবার দর্শন পেতে আর কি, এছাড়া কিছুই না।
কারণ বাবার দর্শন পেলে আমার না মনটা মনে হয় খুব ভালো লাগে। আর একটা কী জানো তো, আমার মনে হয় অবশ্যই ভগবান ঘরের মধ্যেও থাকে, মনের মধ্যেও থাকে, কিন্তু আমার মনে হয় সেখানে গেলে না আমি বাবাকে যদি দুটো মন খুলে কথা বলতে পারি, আমার মনে হয় নিজেকে একটু হালকা লাগে, তাই না? আমি মাঝের মধ্যেই যাই, তো সেখানে গেলে আমার মনটা খুবই হালকা হয়। মানে যাই হোক, আবারও আমি ভগবানের কাছে আসতে পেরেছি, ভগবানের দোরগোড়ায় আর কি, সেটাই আমার শান্তি আর কি। তো যাই হোক, মায়ের চেক আপটা নিয়ে একটু টেনশন হচ্ছে, কারণ মায়ের চেক আপের দিনই খুবই আমি টেনশনে থাকি, কারণ চোখটার তো পরীক্ষা হয়। আর মেয়ের যেহেতু সামনেই পরীক্ষা, এক্সাম, বড় মা নয় কাকিমা কার কাছে একটা রেখে যাবো বললাম। আর বৌদি তো খুবই ভালোবাসে, মানে বৌদির পছন্দের তরকারি বলে করে দেবো, মুড়ি খাবি কী খাবি, কাকিমাও খুবই ভালোবাসে। তবুও আর কি মা নেই, সেটাই আর কি, মানে মাকে মিস করছি আর কি। মা থাকলে আরও হয়তো ব্যাগ ফ্যাগ গুছিয়ে দেওয়া আর দেওয়া, এগুলো তো আর সবার পক্ষে সম্ভব হয় না, কারণ সবারই একটা কাজ থাকে আর কি, সেই আর কি। তো না হলেও কিন্তু আমার মেয়েকে সবাই খুব ভালোবাসে। তো যাই হোক, মায়ের একটু চেক আপটা নিয়ে একটু চিন্তিত রয়েছে। আবার জানি না চোখের চেক আপে, চোখে তো একটা যেহেতু জটিল রোগ রয়েছে, তার জন্য টেনশান হয়, বা খুবই টেনশান হয়। মার জন্যই আমি একটু বেশি টেনশান করি, নিজেকে নিয়ে খুব একটা টেনশান করি না। তো যাই হোক, মায়ের যেন রিপোর্টটা আর কি ভালো আসে, বা রিপোর্টটা ভালো হয়। তো মাকে দেখানোর আগে মাকে নিয়ে কিন্তু বছরে একবার করে পুজো দিতে যাওয়ার, এটা আমার একটা মানে ঠাকুরের কাছে একটা মানত টাইপের আর কি, যে মাকে নিয়ে বছরে একবার করে হলেও যাব। যাই হোক, মা আমার যেতে চায় না, আমি টেনে টুনে মাকে নিয়ে যাই আর কি। তো আমি যেমন একটু আস্তিক, আমার মা কিন্তু নাস্তিক ঠিক বলবো না, আমার মা কিন্তু খুব কর্ম করতে ভালোবাসে, বলে নাকি তুই যে কর্মটা করছিস সেটাতেই কিন্তু হবে। তবুও আমি কিন্তু কর্ম প্লাস ভগবান দুটোই আমি বিশ্বাস করি, তাই এই দুটোই আমি অনুসরণ করি আর কি। তো দেখো, মোটামুটি খাওয়া শেষেই, আর রসগোল্লাগুলো তো ছিল বড় বড় রসগোল্লা, দারুণ খেতে। তারপর বোধহয় একটু সন্দেশ ছিল, আর আমার মেয়ে কিন্তু পাশে বসে ও মানে দারুণ একটা খেয়েছে আর কি, মানে কিছুই খায়নি, শুধু বসেছিল, আমার পাত থেকে একটু আধটু নিল, এছাড়া আর কিছু না। আর তো ও কিন্তু দুদিন পর আর খুব গাফিলতি চলছে আর কি। বিয়েবাড়ি থাকলে কী হবে, আমার মেয়ের পড়াশোনাটা একটু মানে বাতিল হয়ে যায়। তবু ঘরের বিয়েবাড়ি হলে কী হয়, ঘরে সকালবেলা একটু পড়তে বসালাম, তারপর বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি হলাম, বা মানে পড়াটাও তৈরি হয়ে গেল। কিন্তু এখানে থাকলে কী হয় না সেটা, মানে বাইরে থাকলে, মানে বা কোনো কুটুম বাড়ি গেলে সেটা কিন্তু হয় না, পুরো পড়াশোনা একদম লাঠি উঠে যায়। তো ওরও সেটাই হয়েছে। তো যাই হোক, আমি তো এখন একাই একটু চাপে আছি, কারণ শাশুড়ি মা থাকলে শাশুড়ি মা আর আমি দুজন মিলেই কাজ করি, অনায়াসেই ভালোভাবে কাজ করে ফেলতে পারি। শাশুড়ি মা থাকলে একার পক্ষে একটু চাপই মনে হয়, কেননা একটু ওপর নিচে তো আমাদের ওপর নিচু করতে হয়, মানে নিচেতেই যদি কিচেন রুম বা সব কিছু থাকতো, বেডরুম, তাহলে অসুবিধা হতো না। বাট একধারে কিচেন রুম, একধারে বেডরুম, আর আমার তো একটাই রুম, সেখানে মেয়েকে পড়তে বসানো হয়, তো তার জন্যই কিন্তু মানে একটু কষ্ট হয় ওপর নিচু করতে। মেয়েকে পড়তে বসাই, ভাত বসিয়ে দেওয়া, বা তারপর আদার্স একটা করে বসে আসা, আবার পড়াগুলো তৈরি করা, সেগুলোই আর কি। তো আমার পিছনেই কিন্তু একটা মামা বসেছিল, ওটা কিন্তু একটা খুড়তুতো মামা। তো তারপর এখানে ছিল আইসক্রিমটা আমাকে দিল, আর আমি এই আইসক্রিমগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসি, দারুণ খেতে, আমার মেয়েও কিন্তু খেতে খুব ভালোবাসে এই আইসক্রিমগুলো। তো তবে এগুলো অনেক কিছু খাওয়ার পর কিন্তু আর আইসক্রিমটা খেতে খুব একটা ভালো লাগে না। তো ভেবেছিলাম লাস্টে একটা ছবি তুলবো, বা অকারণবশত মুডটা এতটাই খারাপ হয়ে গেছিলো লাস্টে, হাজব্যান্ডও জোর করছিল, তো চলে গেলাম, বললাম থাক আর ছবি তুলবো না, চলো বাড়ি যাই। তো দেখো বাড়ির পথেই যাচ্ছি, টাটা বাই বাই বলে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। বাড়িতে এসে গেছি, এবার নিজেকে না ড্রেস চেঞ্জ করবো, শোবো। তো কাল আবারও সকালে করে উঠতে হবে। তো আজকের ভ্লগটা এতখানি, টাটা, সবাই ভালো থেকো।